এটা হচ্ছে যে আমাদের যে হাইড্রোপনিক প্রজেক্টের ইয়েগুলা দেখতেছেন, যে আমাদের একই স্তরে স্তরে সাজানো আছে। মানে কোনো প্রকার মাটি ছাড়াই, সম্পূর্ণ মাটি ছাড়া শুধু পানি স্প্রে করে 1 কেজি 300 গ্রাম বীজ থেকে আমরা এখানে প্রায় 7 থেকে 8 কেজি ঘাস পাইতেছি। আমরা এই বিফ ফ্যাটনিং এর ক্ষেত্রে অন্যদের থেকে একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। আমরা ফোকাস মোটা করায় করি না, আমরা মাংস বৃদ্ধিতে করি। আমি আসলে মনে করি যে যদি এই প্যাটার্নটা ফলো করে মানুষ এবং সঠিক নিয়মগুলো যদি প্রপারলি ফলো আপ করতে পারে এবং সায়েন্টিফিক্যালি যদি তারা চেষ্টা করে যায় একটা ফার্ম তৈরি করার, তাহলে এই ওয়েতে সাকসেসফুল হওয়া অনেক সহজ হবে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাভারের হেমায়েতপুরে, যেখানে শহীদুল্লাহ এগ্রো নামে একটি গরুর খামার ৩য় তলা বিল্ডিংয়ে গরু পালন করে সবাইকে অবাক করে দিয়েছে। যেই খামারটিতে রয়েছে গরু, মহিষ, উন্নত জাতের ছাগল এবং গাড়ল। খামারটির গরু ছাগলগুলোকে খাওয়ানো হচ্ছে এক বিশেষ ধরনের ঘাস, যা উৎপাদিত হচ্ছে খামারটির ৩য় তলায় হাইড্রোপনিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে ঘাস উৎপাদন করতে মাটির প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমনই এক অবিশ্বাস্য গল্প শোনাতে নিয়ে যাচ্ছি ঢাকা জেলার সাভারের হেমায়েতপুরে। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন শহীদুল্লাহ এগ্রোর প্রবেশ মুখে। এখন আমরা আপনাদেরকে এই খামারটির ভিতরে নিয়ে যাব এবং এই খামার সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই খামারে প্রবেশ করার পর বায়োসিকিউরিটি রক্ষার্থে আমাদের পাগুলোকে ভিজে নিতে হয়েছিল এই ফুটবাথে। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম খামারের ভিতরের অংশে। শুরুতেই হাতের ডান পাশে আমরা দেখছিলাম সারি সারি গরু এবং মহিষ বেঁধে রাখা হয়েছিল। এর পাশাপাশি কিন্তু এই খামারটিতে রয়েছে ছাগল এবং উন্নত জাতের গাড়ল। আপনারা এখানে যে গরুগুলো দেখছেন, এখানে কিন্তু দেশি, বিদেশি এবং উন্নত জাতের সব ধরনের গরু পালন করা হচ্ছে। এবং আমরা যখন শহীদুল্লাহ এগ্রোতে প্রবেশ করেছিলাম, তখন এই গরু মহিষগুলোকে বিকেলের খাবারের জন্য প্রস্তুত করা হচ্ছিল এবং এই খামারের কর্মীগুলো খুব ব্যস্ত হয়ে পড়েছিল সঠিক সময়ে গরুগুলোকে খাবার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, এই খামারের গরুগুলোকে কিন্তু খাওয়ানো হয় এক বিশেষ ধরনের ঘাস, যে ঘাসগুলো উৎপাদন করা হচ্ছে এই খামারের ৩য় তলায় একেবারে হাইড্রোপনিক পদ্ধতিতে, মাটি ছাড়া। প্রিয় দর্শক, আপনারা অবাক হবেন, এই খামারটিতে সব ধরনের আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই খামার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আশা করছি আপনারা যারা গরু পালনের সাথে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শহীদুল্লাহ এগ্রোর আরও একটি অবাক করা বিষয় হচ্ছে, এই খামারের গরুগুলোকে খাওয়ানো হয় না কোনো ধরনের দানাদার খাবার। অর্থাৎ এই খামারের গরুগুলো পুরোপুরি নির্ভরশীল ওই একটি মাত্র ঘাসের উপর, যা চাষাবাদ করা হচ্ছে এই খামারের ৩য় তলায় হাইড্রোপনিক পদ্ধতিতে, কোনো ধরনের মাটির সংস্পর্শ ছাড়াই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই ঘাস চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই খামারের ২য় তলায়, যেখানে পালন করা হচ্ছে ছাগল এবং উন্নত জাতের গাড়ল। প্রিয় দর্শক, আশা করছি আপনারা আমার সাথে পুরোটা সময় জুড়েই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কিছু ছাগল এবং গাড়ল রয়েছে এবং এই ছাগলগুলোর মধ্যে রয়েছে আফ্রিকান বোয়ার জাতের ছাগল এবং রয়েছে উন্নত জাতের গাড়ল, এবং তারা এই সেকশনের নাম দিয়েছে ব্রিডিং জোন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতেই আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কিছু গাড়ল রয়েছে এবং এই গাড়লগুলো এখানে বাচ্চা দিয়ে ধীরে ধীরে তাদের বংশবৃদ্ধি করছে। এবং আপনারা এখানে দেখছেন আফ্রিকান ছাগল বোয়ের। এটা কিন্তু খুবই উন্নত জাতের একটি ছাগল এবং মাংসের জন্য এই ছাগলের কিন্তু বেশ নামডাক রয়েছে। এবং আপনারা দেখছেন গাড়ল, এই গাড়লগুলো কিন্তু খুবই উন্নত জাতের। গাড়ল ভেড়ার মতো দেখতে হলেও এটি কিন্তু আকারে অনেক বড় হয়ে থাকে এবং এদের লেজ তুলনামূলকভাবে একটু লম্বা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা এখানে যে গাড়ল বা ছাগলগুলো দেখছেন, তার সবগুলোই কিন্তু খুবই উন্নত জাতের, হাই পার্সেন্টেজের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন গরুগুলোকে খাবার দেওয়া হচ্ছে
এবং আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম, এই গরুগুলোকে কিন্তু কোনো দানাদার খাবার খাওয়ানো হয় না, শুধুমাত্র এই ঘাসের উপর এই গরুগুলো নির্ভরশীল। এবং এই ঘাসগুলো উৎপাদন হচ্ছে ভুট্টা থেকে হাইড্রোপনিক পদ্ধতিতে 1 কেজি বা 1 কেজি 400 গ্রাম ভুট্টা থেকে কিন্তু প্রায় 7 থেকে 8 কেজি ঘাস উৎপাদন করা সম্ভব, যা সত্যি অবিশ্বাস্য। এবং এই গরুগুলোকে কোনো ধরনের দানাদার খাবার খাওয়ানোর প্রয়োজন হয় না। আপনারা দেখছেন এই গরুগুলো কতটা পছন্দ করছে এই ঘাসগুলো, এবং এই গরুগুলোর সুস্বাস্থ্যই বলে দিচ্ছে কতটা পুষ্টিকর এই ঘাসগুলো। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু পরেই এই খামারের 3য় তলায় নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঘাসগুলো উৎপাদন করা হচ্ছে। এই ঘাস কিন্তু শুধুমাত্র ভুট্টা থেকে উৎপাদন করা সম্ভব, এবং 1 কেজি অথবা 1 কেজি 400 গ্রাম ভুট্টা থেকে উৎপাদন করা সম্ভব 7 থেকে 8 কেজি ঘাস, যা এই খামারের গরুগুলোর চাহিদা মেটাতে খুবই কার্যকর। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন নিয়ে এসেছি এই খামারের 3য় তলায়, এবং আপনারা দেখছেন এখানে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করা হচ্ছে। এবং আপনারা দেখছেন এই ট্রেগুলোতে সাজিয়ে রাখা হয়েছে এই ঘাসগুলো, এবং সাধারণত 7 থেকে 10 দিন প্রয়োজন হয় এই ঘাসগুলো একেবারে বীজ থেকে ঘাসে রূপান্তরিত হতে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই খামারের একজন কর্মীর সাথে। এটা হচ্ছে যে আমাদের যে হাইড্রোপনিক প্রজেক্টের ইয়েগুলা দেখতেছেন, যে আমাদের র্যাকে স্তরে স্তরে সাজানো আছে। এগুলো আমরা ভুট্টা বীজ দিয়া মানে কোনো প্রকার মাটি ছাড়াই, সম্পূর্ণ মাটি ছাড়া শুধু পানি স্প্রে করে একটা ভুট্টার বীজ থেকে 1 কেজি 300 গ্রাম বীজ থেকে আমরা এখানে প্রায় 7 থেকে 8 কেজি ঘাস পাইতেছি। প্রত্যেকটা এরকম একটা ট্রেতে আপনার হচ্ছে 1 কেজি 300 গ্রাম বা 400 গ্রাম বীজ দেওয়া আছে। এই বীজটা থেকে আমরা 7 থেকে 8 কেজি ঘাস পাইতেছি। হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই খামারের ম্যানেজিং পার্টনার কাজী কাউসার হোসেন প্রীতমের কাছে, যিনি এই খামারের স্বপ্নদ্রষ্টা। প্রিয় দর্শক, আশা করছি তার কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নাম কাজী কাউসার হোসেন প্রীতম। আমার প্রতিষ্ঠানের নাম শহীদুল্লাহ এগ্রো। আমাদের জার্নিটা মূলত শুরু হয়েছে এখন থেকে আরো 2 বছর আগে, কিন্তু আমার ফার্মটা শুরু হয়েছে এখন থেকে আরো 5 মাস আগে। আমার প্রায় 1.5 বছরের মতো সময় লেগে গেছে ইনফ্রাস্ট্রাকচারাল যত ডেভেলপমেন্ট আছে সব প্রত্যেকটা ডেভেলপমেন্ট করার। তো আপনি জানেন যে আমার ফার্মটা হচ্ছে সাভার হেমায়েতপুরে। হেমায়েতপুরটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে আপনার বাংলাদেশের যত বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো আছে, ইন্ডাস্ট্রিজগুলোর ফ্যাক্টরিজগুলো মূলত এই আমার সারাউন্ডিং আশপাশ এলাকাতে। তো এই প্রজেক্টটা আমি যখন করি তখন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্পেস লিমিটেশন। এখানে আমার যে জায়গাটা আছে সেই জায়গাটা মধ্যে আমার মানে সীমাবদ্ধ জায়গার মধ্যে আমার প্রজেক্টটা করাটাই মূলত চ্যালেঞ্জ ছিল। তো আমরা যেটা করেছি সেটা হলো যে ম্যাক্সিমাম জায়গাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আমরা এখানে কোনো জায়গা অপচয় করার চেষ্টা করি নাই, আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যাতে হয়। এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের খুব প্ল্যান ওয়েতে আগাতে হয়েছে। আমি যখন এই প্রজেক্টটা শুরু করি এর আগেই আমি প্রজেক্টটা কিভাবে করব এটা নিয়ে একটা লেআউট করি, লেআউট করে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে মূলত আমার প্রজেক্টটা করা। আমি ফার্মটা মানে শুরু করার আগেই মোটামুটি আমি জানতাম যে আমার গরুর ঘরটা কত বাই কত হবে এবং একটা গরুর জন্য নির্দিষ্ট কতটুকু স্পেস লাগবে, গরুটার ভেন্টিলেশনটা কিভাবে মেনটেন করা হবে, হাইজিনটা কিভাবে মেনটেন করা হবে, স্যানিটেশনটা কিভাবে মেনটেন করা হবে, এই বিষয়গুলো আমরা মাথায় রেখেই মূলত এই প্রজেক্টটা করেছি। আমাদের এখানে মূলত প্রজেক্ট আছে দুটোর মধ্যে একটা হচ্ছে আমাদের বিফ ফ্যাটনিং প্রজেক্ট, যেটা আপনি হয়তো দেখেছেন যে আমাদের গরুগুলো যেখানে রাখা আছে, আর আরেকটা হচ্ছে আমাদের ব্রিডিং ফার্ম। আমাদের ব্রিডিং ফার্মটা হচ্ছে হাতের লেফট সাইডে। আমাদের ব্রিডিং ফার্মটা মূলত আমরা যখন করেছি তখন আমরা যেহেতু আমাদের ব্রিডিং ফার্মের মধ্যে আমাদের ছাগল এবং গাড়ল নিয়ে কাজ করছি আমরা, তো সেখানে আমরা চেষ্টা করেছি যে মাটি আছে মাটি থেকে একটা ভালো উচ্চতা মেনটেন করার, এবং সেই উচ্চতাটা মেনটেন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে এমন ফ্লোরের ক্ষেত্রে এমন ম্যাটেরিয়াল ইউজ করার যে ম্যাটেরিয়ালটা খুব ইজিলি ওয়াশ করা যাবে এবং হাইজিনটা প্রপারলি মেনটেন করা যাবে। এই কারণে আমরা প্লাস্টিকের স্ল্যাটস ইউজ করেছি
এবং সেটা হওয়ার কারণে আমাদের মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর মতো মেনটেন করতে পারছি। এখানে আমাদের আমরা বেশ ছাগলের ক্ষেত্রে আমরা সাউথ আফ্রিকান বোয়ের ব্রিড নিয়ে কাজ করছি, এবং গারলের ক্ষেত্রে আমরা খুব হাই কোয়ালিটির গারল যেটা বাংলাদেশে অ্যাভেলেবল সেই গারলগুলো নিয়ে কাজ করছি। আমাদের মোটামুটি গারলগুলো পার্সেন্টেজ খুবই হাই, এবং আমরা খুব চুজ করে করে এই গারলগুলো কালেকশন করেছি, এবং আল্লাহর রহমতে অলরেডি আমাদের প্রোডাকশন পাচ্ছি। আমরা আমাদের সাউথ আফ্রিকান বোয়ের থেকেও আমাদের অলরেডি কিডস হয়েছে, এবং গারলগুলো থেকেও আমরা বাচ্চা পাচ্ছি। আর আমাদের যে গরুর প্রজেক্টটা আছে, গরুর প্রজেক্টটা মূলত আমাদের শুরু করতে করতে তুলনামূলক একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা আমাদের প্রজেক্টটা শুরু করেছি, গরুর প্রজেক্টটা ঈদের 4 মাস আগে। 4 মাস আগে আমরা এই প্রজেক্টটা শুরু করার পরেই আমরা গরুগুলোকে একটা প্রপার মানে রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের গরুগুলোকে আমরা যখনই নিয়ে আসি তখন আমরা গরুগুলোকে একটা আলাদাভাবে কোয়ারেন্টাইন করার চেষ্টা করি। আমরা অবজার্ভ করি যে গরুগুলোর কি কোনো ডিজিজ আছে কিনা। যদি কোনো ডিজিজ থাকে সেই গরুগুলোকে আমরা নর্মালি আমাদের যে মেইন শেড আছে মেইন শেডে উঠাই না, আমরা আগে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করে সুস্থ করার পর উঠানো হয়। আর যদি গরুগুলোকে অবজার্ভ করার পর দেখা যায় যে গরুগুলো পুরোপুরিভাবে সুস্থ আছে, সেই ক্ষেত্রে আমরা গরুগুলোকে উঠানোর পর আমরা সর্বপ্রথম এই গরুগুলোর ডিওয়ার্মিং করি, কৃমিনাশক দেওয়া হয় গরুকে। আমরা কৃমিনাশক দেওয়ার আগে আবার গরুগুলোর ওয়েট মেপে নিই, কারণ আমরা চেষ্টা করি যে গরুগুলোর সঠিক ডোজটা মেনটেন করার, এবং এই ক্ষেত্রে কৃমিনাশক নির্বাচনটাও খুব বড় একটা ব্যাপার। আমরা কিন্তু গরুর চাইলেই কৃমিনাশক দিয়ে দিই না, আমরা গরুগুলোর আগে গোবর টেস্ট করি, গোবর টেস্ট করে দেখি যে নির্দিষ্ট কি কি কৃমি আছে সেই গরুগুলোর মধ্যে, আমরা সেই অনুযায়ী রুটিন ওয়াইজ আমরা কৃমিনাশকগুলো প্রয়োগ করি। আর কৃমিনাশকগুলো দেয়া কমপ্লিট হওয়ার পর আমরা গরুগুলোকে ভ্যাকসিনেট করি। মূলত বাংলাদেশে আপনার যেই কয়টা ডিজিজ আছে, আমাদের যে গরুগুলো আছে এই গরুগুলোর মূলত আপনার যে ডিজিজগুলো দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে একটা উল্লেখযোগ্য ডিজিজ হলো এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে বাংলায় খুরা রোগ বলে। আরেকটা হচ্ছে লাম্পিটা এখন বাংলাদেশে খুবই কমন, এলএসডি বলে যেটাকে, এটাও বাংলাদেশে খুবই কমন। আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে ফেলি শুরুতেই, পাশাপাশি আমরা অ্যানথ্রাক্স যেটা সেই অ্যানথ্রাক্স ভ্যাকসিনটাও দিয়ে দিই। এই ভ্যাকসিনগুলো কমপ্লিট হওয়ার পর মিনিমাম 1 মাস সময় নেয় গরুগুলোর ইমিউনিটি গ্রো করতে। ইমিউনিটি গ্রো করার পর গরুগুলো মোটামুটি ফুললি রেডি হয়ে যায়। এরপর ওদেরকে আমাদের রুটিন ফুড সেটা আমরা দিয়ে থাকি। আমরা এই বিফ ফ্যাটনিং এর ক্ষেত্রে অন্যদের থেকে একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের জন্য গরুগুলোকে খুব মোটা করে ফেলাটা মূল লক্ষ্য না, আমাদের জন্য মূল লক্ষ্যটা হলো এই গরুগুলোকে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে গরুগুলোর গায়ে মাংস বৃদ্ধি করা যায়। মোটা করার মাংস বৃদ্ধি করার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, অনেকেই এই জিনিসটা বোঝে না। আমাদের মানে ট্রেডিশনাল প্র্যাকটিস অনুযায়ী আমরা মনে করি যে মোটা করার জন্য আমার কার্বোহাইড্রেট জাতীয় শুধু খাবার খাওয়াবো, আমি দানাদার খাবার খাওয়াবো, আমার গরু মোটা হয়ে যাবে, দেখতে মনে হবে ও অনেক মোটা হয়ে গেছে। কিন্তু প্রকৃতভাবে সেই গরুর গায়ে মাংস কি পরিমাণ আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। বাট আমাদের এখানে আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে গরুকে মোটা করা না, গরুর গায়ে মাংস বৃদ্ধি করাটা। আমাদের এখানে যে গরুগুলোকে আমরা মূলত ফ্যাটনিং করি, এই গরুগুলোর ক্ষেত্রে আমরা আমাদের যেই ফুড হ্যাবিটটা গরুর ক্ষেত্রে এটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট। আমরা চেষ্টা করি অর্গ্যানিক ভাবে গরুগুলোকে কিভাবে বড় করা যায়। আমরা দানাদার খাবারটা কম ইন্ট্রোডিউস করি গরুকে, আমরা চেষ্টা করি ঘাসের উপর একটা বেশি প্রায়োরিটি দেওয়ার। প্রথম গরু যখন আমরা নিয়ে আসি, গরুগুলো যেহেতু আপনার দানাদার খেয়ে অভ্যস্ত, প্রথম অবস্থাতে আমাদের খুব অল্প পরিমাণ দানাদার দিয়ে ওদের খাবারটাকে রানিং রাখতে হয়। এরপর ক্রমান্বয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাওয়ার পর আমরা গরুগুলোকে ফুল গ্রাস ডায়েটে নিয়ে আসি, এবং ফুল গ্রাস ডায়েটে আনার সময় আমাদের যেটা হয় যে আমরা সকালবেলাও ঘাস খাওয়াই, বিকেলবেলাও ঘাস খাওয়াই। ঘাসের উপরে আমরা মূলত গরুগুলোকে বড় করি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গরুর মোটা কম হয় গরু, কিন্তু গরুর গায়ে মাংস বৃদ্ধি বেশি পায়। আমার যে গরুগুলো আছে, আমার গরুগুলো অলওয়েজই আপনারা আসলে দেখতে পাবেন যে আমার গরুগুলো অনেক মোটা না, আমি অনেক মোটা গরু পালি না। আমার এখানে যে গরুগুলো আছে গরুগুলোর গায়ে মিটের পরিমাণ অনেক বেশি, এবং আমরা এই প্র্যাকটিসটা করে অলরেডি এই কোরবানি ঈদে আমরা গরু বিক্রি করেছি,
এবং যাদের কাছে আমাদের যে কাস্টমারদের কাছে বিক্রি করেছি তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, সবার কাছ থেকে ফিডব্যাক নিয়েছি এবং সবার কাছ থেকে আমরা খুবই প্রশংসা পেয়েছি মাংসের। আমাদের গরুতে কম্প্যারিটিভলি ফ্যাটের পরিমাণ খুবই কম ছিল। আমরা আপনার মানে আমার 350 কেজির একটা গরুতে 3 কেজির থেকে কম ফ্যাট পাওয়া গেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে অনেক ক্ষেত্রে 1%-এর কমও ফ্যাট পাওয়া গেছে, এরকমও হয়েছে। তা আমরা ধরে রাখি যে মিনিমাম একটা গরুতে 1% পর্যন্ত ফ্যাট থাকবে আমাদের যে গরুগুলো আছে। এটার মূল কারণটা হলো আমরা দানাদারের পরিমাণটা খুব কম খাওয়াই, আমরা ফোকাস মোটা করাই করি না, আমরা মাংস বৃদ্ধিতে করি। আমরা গরুকে ওর মাংস বৃদ্ধির জন্য ওর যে নিউট্রিশনটা দরকার সেই নিউট্রিশনটা ওকে ফুডের মাধ্যমে প্রোভাইড করি, কিন্তু গরুর গায়ে যে ফ্যাট জমার যে ব্যাপারটা, ওভার নিউট্রিশন আমরা দিই না। ওভার নিউট্রিশন না করার কারণে, ওভার কার্বোহাইড্রেট না খাওয়ানোর কারণে আমাদের গরুগুলোর গায়ে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে এবং আমাদের গরুর যে মাংসের কোয়ালিটি অনেক টেন্ডার হয় এবং খুবই হাই কোয়ালিটি সম্পন্ন মাংস আমরা তৈরি করতে পেরেছি অলরেডি। আমাদের এটা অলরেডি প্রুভেন, আমরা লাস্ট বিক্রি করার পর যেটা বুঝলাম, এবং সেই পয়েন্ট অফ ভিউ নিয়েই মূলত আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমার ঈদের পরেও নেক্সট ঈদের জন্য গরু তৈরি হচ্ছে এবং আমার রেগুলার বেসিসেও আমার এখান থেকে কেউ চাইলে গরু নিতে পারবেন, সেও সেই সেম সিস্টেমেই সে গরুটা পাবেন। এবং আমাদের এখান থেকে গরু নিলে আমরা এখান থেকে অ্যাসিওর করব যে আপনি গরুর মধ্যে বাড়তি ফ্যাটের পরিমাণ খুবই লো থাকবে, যেটা মিনিমাল। এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা আমরা অলরেডি ফিগার আউট করতে পেরেছি সেটা হলো যে আমরা হাইড্রোপনিক ফডার খাওয়াই আমাদের গরুকে, যেটাও একটা টাইপের ঘাস। এই ঘাসটা মূলত আমাদের মানে আমাদের নিজস্ব প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টে তৈরি হয় সেই ঘাসটা। আমরা বীজ ভুট্টা থেকে আমরা খুব ভালো কোয়ালিটির বীজ ভুট্টা আমরা কালেক্ট করি, আমাদের সোর্স আছে, সোর্স থেকে আমরা কালেক্ট করি এবং সেটা কালেক্ট করার পর আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুট্টাগুলো থেকে ঘাস তৈরি করি। আমরা প্রায় 1 কেজি 200 1 কেজি 300 এরকম মাপের ভুট্টা থেকে আমরা প্রায় 7 থেকে 8 কেজি পর্যন্ত ঘাস পাই এবং এটা সুপারফুড হিসেবে কাজ করে এবং এই ভুট্টার মধ্যে সব ধরনের নিউট্রিশন থাকে। এটার কারণে আমাদের বাড়তি দানাদার খাবার খাওয়াতে হয় না গরুর নিউট্রিশন ভ্যালু রিচ করার জন্য। আর আমাদের পাশাপাশি আমাদের নিজস্ব জমি আছে যেখানে আমরা অন্যান্য দেশি ঘাস পাশাপাশি বিদেশি যে ঘাসগুলো পাওয়া যায় এই ঘাসগুলো চাষ করি। যেমন আমরা আমাদের গরুর জন্য সোরগাম সুদান ঘাস, যেটা এই ঘাসটা আমরা চাষ করি। আমাদের নেপিয়ার ঘাস আছে, আমরা এই ঘাসগুলো মূলত চপিং করে আমাদের গরুকে খাওয়াই। এগুলোর মাধ্যমে আমাদের গরুগুলো মূলত মোটা তাজাকরণ করা হয় এবং আমরা যেহেতু প্রপার ওয়েতে ডিওয়ার্মিংটা মেনটেন করি, তো গরুর যে খাবারটা খাচ্ছে এই খাবারটা ওয়েস্ট হয় না। এভাবেই আমরা মূলত আমাদের গরুগুলো মোটা তাজাকরণ করছি এখন পর্যন্ত। এবং এই মানে প্রকল্পতে আমি এভাবে মোটা তাজাকরণ করার কারণে আমি যেটা দেখতে পেরেছি সেটা হলো আমার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এবং গরুর আমার যে বাড়তি গরুর পেছনে ডাক্তারি খরচ বা মেডিসিনাল খরচ খুবই কম করতে হয়, কারণ গরুর রোগই খুব আল্লাহর রহমতে কম হয় এই ক্ষেত্রে। আর ভ্যাকসিনগুলো আমরা প্রপারলি মেনটেন করি, এটার কারণে গরু অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতাটা গ্রো করে ফেলে ওদের বডির মধ্যে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা যতটুকু করেছি আমি আসলে মনে করি যে যদি এই প্যাটার্নটা ফলো করে মানুষ এবং সঠিক নিয়মগুলো যদি প্রপারলি ফলো আপ করতে পারে এবং সায়েন্টিফিক্যালি যদি তারা চেষ্টা করে যায় একটা ফার্ম তৈরি করার, তাহলে এই ওয়েতে সাকসেসফুল হওয়া অনেক সহজ হবে তুলনামূলক। কারণ এই ক্ষেত্রে রিস্কের পরিমাণ অনেক কমে যাবে। হ্যাঁ, এই ধরনের প্রজেক্ট করতে গেলে ইনিশিয়ালি আপনার খরচটা একটু বেশি পড়বে, কিন্তু আপনি লং টার্মের ক্ষেত্রে এটার বেনিফিটটা অনেক বেশি পাবেন। আপনারা দেখতে পারেন হয়তো যে আমার কিন্তু এই প্রজেক্টের মধ্যে একটা র্যাম্প করা আছে, র্যাম্প দিয়ে কিন্তু আমরা দোতলায়ও গরু উঠানোর একটা পরিকল্পনা করেছি। আমাদের অলরেডি দোতলায় আমাদের যে প্ল্যাটফর্মটা এটা রেডি হয়ে গেছে। আমরা আমাদের অল্প কিছু ফেন্সিং এর কাজ আছে, ফেন্সিং এর কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের বাকি গরুগুলো তুলে ফেলবো। আমাদের এখানে টোটাল 100 গরুর ক্যাপাসিটি আছে। আমরা 100 গরু প্লাস আমাদের 300 ছাগলের ক্যাপাসিটি আছে। তো আমরা এটাও খুব শীঘ্রই ইনশাল্লাহ ফুলফিল করে ফেলবো। এবং আমি সর্বদাই চেষ্টা করব যে আমাদের যে কাস্টমাররা থাকবে কাস্টমারদেরকে আপনার হাই কোয়ালিটি সম্পন্ন যে মাংস যেটা তারা ডিজার্ভ করে, তারা আসলে টাকা দিয়ে মাংস কিনে খাবে, তারা টাকা দিয়ে নিশ্চয়ই চর্বি কিনে খাবে না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা খুব হাই কোয়ালিটি মিট কাস্টমারদের জন্য নিয়ে আসব এবং ইনশাল্লাহ সামনে আমরা এটাকে
ডিরেক্টলি মিট হিসেবেও কাস্টমারের কাছে কিভাবে প্রেজেন্ট করা যায় এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দেখেন, আমাদের এই প্রকল্পটা আমরা যেটা চিন্তা করে করেছি সেটা হলো যে অবশ্যই এখানে কাস্টমার মানে আমার এখানে অবশ্যই আমার প্রফিট জেনারেশনের ব্যাপার আছে, যেহেতু এটা একটা বিজনেস প্রতিষ্ঠান। কিন্তু অ্যাট দ্য সেম টাইমে প্রফিট জেনারেট করতে গিয়ে আমি কোনো মানে অন্যায় পথ অবলম্বন করতে চাই না। মানুষ অনেক ধরনের মানে মানে কি বলবো, বেআইনি বা মানে এমন 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 কিছু জিনিস গরুকে ইন্ট্রোডিউস করে, গরুকে খাওয়ায়, যে জিনিসগুলো আসলে গরুর শরীরেও অনেক ক্ষতি করে। এট দ্য সেম টাইম সেই মাংসগুলো যারা কনজিউম করে মানুষের শরীরেও কিন্তু এই মাংসগুলো অনেক ক্ষতি করে। সো আমরা মূলত যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এমন কাস্টমারদের কাছে আমাদের প্রোডাক্টটা তৈরি করে দিতে চাচ্ছি যারা মূলত চাচ্ছে সেফ খাবার। তো আমাদের মূল লক্ষ্যটাই ছিল কিন্তু সেফ ফুড প্রোভাইড করা। আমাদের সেফ ফুড প্রোভাইড করার মাধ্যমে আমরা প্রফিট করব, আমাদের মূলত এই এজেন্ডাটা। এবং আমরা আসলে খুব বড় করে আপনার যে অনেক শয়ে গরু নিয়ে কাজ করব সেটা না, আমরা অল্প গরু নিয়ে কাজ করব, কিন্তু সেই গরুগুলোর কোয়ালিটি হবে মার্কেটে সেরা। আমরা এই ধরনের একটা টার্গেট নিয়ে কাজ করার চেষ্টা করছি আর কি। এবং ইনশাল্লাহ আমি খুব মানে আমি হার্ডওয়ার্ক করে যাচ্ছি এবং আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এই হার্ডওয়ার্কের একটা রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে পাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। ঠিক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম জায়গা কম হলেও চিন্তা ও সঠিক পরিকল্পনা থাকলে আধুনিকভাবে গরু পালন করা সম্ভব। আপনার এলাকায় এমন কোনো খামার থাকলে কমেন্টে লিখুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বদেশী এগ্রোর সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।